নমস্কার। অন্বেষার গল্পকথায় আপনাদেরকে ফিরে এলাম দুপুরে। ওই লাঞ্চ খাবার সময়। তখন শর্মা একটা ছোকরাকে নিয়ে ওপরে গেল টেলিফোনের ব্যাপারটা দেখার জন্য। আমিও খেয়ে দিয়ে উপরে গেলাম। দেখি শর্মা আর সেই ছোকরা, রাজেশ না কি নাম, দুজনে মিলে টেবিল সরিয়ে ফেলেছে। ফোনের লেজুর তারটা ধরে তুললো আমার সামনেই। দেখলাম 4-5 ফুট নিচেই পড়ে আছে। টেবিলের নিচে ঢোকানো ছিল, বাইরে থেকে দেখা যাচ্ছিল না। ব্যাপার স্যাপার দেখে আমার তো গায়ের লোম খাড়া হয়ে গেছে। একটা হিম শীতল স্রোত যেন মাথা থেকে নিচের দিকে নেমে আসছে। টেলিফোন কানে দিয়ে দেখলাম কোনো ডায়াল টোন নেই, একদম ডেড। আর থাকবেই বা কি করে, তার কাটা টেলিফোনে তো আর আওয়াজ হয় না। আর তারের প্রান্তটা দেখেই বোঝা যাচ্ছে বেশ কিছুদিন আগে এ তার কাটা হয়েছে। অন্তত কয়েক বছর তো হবেই। তাহলে শর্মা বলল, सब जरूर आपको गलत फहमी हुआ, ये टेलीफोन से आवाज कैसे निकलेगा आप ही बताइए। আমি আর কি বলবো, যুক্তি তো অকাট্য। বললাম, ठीक है भाई, हो सकता है सपना देखे हमने। ठीक है चलो, इसको अभी इस घर से निकाल दो। শর্মা ঘাড় নেড়ে টেলিফোনটি নিয়ে চলে গেল। ভাবলাম, যাক বাবা, আপদ বিদায় হলো। মনটা একটুকু গায়ে ছিল ঠিকই, কিন্তু পাত্তা দিইনি। বরং ব্যান্ড্রার একটি ডিস্কো থেকে একটু খানা পিনা নাচ গানা করে যখন বাড়ি ফিরলাম তখন রাত দুপুর হয়ে গেছে। সোজা বিছানা এবং ঘুম। পরের দিন থেকে আবার অফিস আর সেই গতানুগতিক কাজ। সেদিন রাতে যখন বিছানা আশ্রয় করলাম তখন থেকে মনটা কিরকম খচখচ করছে। কি যেন একটা দেখেছি, অথচ বুঝতে পারছি না। এইরকম একটা চিন্তা মনের মধ্যে ঘুরছে। সেটা যে কি তা বুঝতে পারলাম রাত 12টায়, যখন ফোনটা বেজে উঠল। ঘরের মধ্যে যেন বরফ পড়েছে মনে হচ্ছে। বুঝতে পারলাম ঘরে ঢুকেই ফোনটা দেখেছি, কিন্তু মনে রেজিস্টার করিনি। এ কি ভুতুড়ে ব্যাপার রে বাবা, আমি নিজের চোখেই তো দেখেছি শর্মা ফোন নিয়ে চলে গেলে। তাহলে এখন ফোন আসে কোথা থেকে? জেগে আছি না স্বপ্ন দেখছি বোঝার জন্য সজোরে একটা চিমটিও কাটলাম গায়ে। ওদিকে হতচ্ছাড়া ফোন বেজেই চলেছে। মোবাইলের টর্চটা জ্বালিয়ে সন্তর্পণে উঠলাম। এবারে একটু ভয় ভয় লাগতে শুরু করেছে। গাটা যেন শিরশির করছে, খুব ঠান্ডা লাগছে। চারিদিকে কোনো আওয়াজ নেই, ওই ভুতুড়ে ফোনের আওয়াজটা ছাড়া। দুটো রিংয়ের মাঝের সময়টুকু খোলা জানলা দিয়ে বাতাস আসার সাঁই সাঁই আওয়াজ হচ্ছে। দূর থেকে কিছু মিশ্র আওয়াজও ভেসে আসছে। ঘরের লাইটটা জ্বাললাম। একটুও দেরি করছি এই ভেবে যে ফোনটা যদি থেমে যায়, কিন্তু আমার আশায় ছাই ঢেলে সে বেজেই যাচ্ছে। অগত্যা ফোনটা কানে লাগালাম। তারস্বরে বেজে চলা ক্রিং ক্রিং আওয়াজটা থামতেই নীরবতা পাথরের মতন আমার বুকে চেপে বসলো। সমস্ত স্নায়ুকে সংযত করে ফোনের শব্দে মন দিলাম। ওখানে একটা শোঁ শোঁ আওয়াজ হচ্ছে, ঠিক আগের দিনের মতো। কিন্তু তার মধ্যেই খটখট করেও একটা শব্দ হচ্ছে মাঝে মাঝে। এই খটখট শব্দটার মধ্যে কোথায় যেন একটা ছন্দ আছে, একটা চেনা ব্যাপার আছে, ঠিক ধরতে পারলাম না। মিনিট দুয়েক এরকম চলার পর ফোনটা ডেড হয়ে গেল। আমিও বিছানায় এসে শুয়ে পড়লাম, এবং যদিও মাথার মধ্যে ফোনের ব্যাপারটা ঘুরছে, ঘুমিয়েও পড়লাম কিছুক্ষণ পর। সকালে ঘুম থেকে উঠে দেখি মনের মধ্যে অনেক প্রশ্ন গজগজ করছে। দিনের আলোয় ভয়টা অবশ্য কেটে গেছে। প্রথমত, ফোনটা আমার ঘরে ফেরত এলো কি করে?
এ প্রশ্নের উত্তর শর্মা না এলে আমি পাবো না। দ্বিতীয়ত, ডেড তার কাটা ফোনে রিং হয় কি করে? এই প্রশ্নের একটাই উত্তর, ফোনটা ভুতুড়ে। তৃতীয়ত, যদি ধরেই নি ফোনটা অথবা ফোন কলটা ভুতুড়ে, তাহলে প্রশ্ন হচ্ছে এই ফোনের মানে কি? আমার হাসি পেতে শুরু করলো। শেষ অবধি আমি ভূতে বিশ্বাস করতে শুরু করলাম নাকি? কিন্তু কয়েকদিন ধরে যা ঘটছে তার আর কি ব্যাখ্যা হতে পারে? অফিস বেরোনোর আগে তো শর্মা এলো না, আমিও বেরিয়ে পড়লাম। ফোনটা নিয়ে আর উচ্চবাচ্য কিছু করলাম না। ততক্ষণে আমার মধ্যেও একটা মরবিড কিউরিওসিটি তৈরি হয়েছে ব্যাপারটা নিয়ে। ভাবলাম, থাক, দেখি না কোথাকার জল কোথায় গড়ায়। তারপর থেকে ওই বৃত্তান্তই চলছে। সেই রাত 12টায় ফোন আসে, ফোন ধরলেই সেই শোঁ শোঁ আর কটকট আওয়াজের যুগলবন্দি। ও, আরেকটা কথা, শর্মার বক্তব্য হচ্ছে ফোনটা ও নিজের অফিসেই রেখেছিল। কি করে যে তিনি আবার আমার ঘরে অধিষ্ঠিত হলেন সেটা তার জানাই নেই। শর্মা ফোনটা সমুদ্রে বিসর্জন দিয়ে আসতে চেয়েছিল, আমিই বারণ করি। কারণ ততদিনে আমি বুঝতে পেরেছি ফোনের ওপারে যেই হোক, সে আমার কোনো ক্ষতি করতে চাইছে না, সে সম্ভবত কিছু বলতে চাইছে। আমি নিশ্চিত ওই খটখট আওয়াজের মধ্যেই লুকিয়ে রয়েছে বক্তব্য। এর মধ্যে আমিও বাড়িটা নিয়ে একটু খোঁজ খবর নিতে শুরু করলাম। যা জানা গেল তা হলো এই যে এই গণেশ ভবন তৈরি হয়েছে 1950 সাল নাগাদ। নশেরজি চুরিওয়ালা নামে এক পার্সি ভদ্রলোক নিজের বসবাসের জন্য এই বাড়িটি বানান। বছর 25 পর তিনি মারা যান এবং তারপরে তার ছেলেমেয়েরা, যারা কেউ এখন দেশে থাকে না, একজন অস্ট্রেলিয়ায়, একজন আমেরিকায়, বাড়িটি বেচে দেন ঢোলাকিয়া অ্যান্ড সান্স নামে এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে। এরা বিভিন্ন সংস্থায় বাড়ি লিজে ভাড়া খাটায়। 2-3টে সংস্থার পরে আমাদের কোম্পানি আপাতত বাড়িটি ভাড়া নিয়ে ট্রানজিট গেস্ট হাউস হিসাবে ব্যবহার করছে। ট্রানজিট মানে একটা পাকাপাকি বন্দোবস্ত না হওয়া অবধি কোম্পানির মাঝারি মাপের অফিসাররা এখানে থাকেন। তারপর প্রপার মুম্বাইতে কোনো ফ্ল্যাটে শিফট করে দেওয়া হয়। তা এই ঢোলাকিয়া অ্যান্ড সান্স 80-র দশকের প্রথম দিকে যাদের ভাড়া দেয় সেটি হলো কোঙ্কণ রেলওয়ে। কোঙ্কণ রেলওয়ে তখন সবে তৈরি হচ্ছে। সেই কোম্পানির এক কমিউনিকেশন ইঞ্জিনিয়ার তার নবপরিণীতা স্ত্রী সহ একদিন স্রেফ লোপাট হয়ে যান এই বাড়ি থেকে। সেটা গণেশ চতুর্থীর সময়। মুম্বাইতে এই সময় পরপর কয়েকদিন ছুটি থাকে, অনেকটা আমাদের কলকাতার দুর্গাপুজোর মতো। ফলে যখন ছুটির পরেও ইঞ্জিনিয়ার সাহেব জয়েন করলেন না, তখন তো খোঁজ খবর পড়ে গেল। দিয়ে দেখা গেল যে ইঞ্জিনিয়ার সাহেব ও তার বিবি লাপাতা। পুলিশ আসে, এনকোয়ারি হয়, কিন্তু কোনো খবর তাদের পাওয়া যায় না। পুলিশের খাতায় মিসিং হিসেবে এখনো তাদের নাম লেখা আছে। এসব জামা কিন্তু আমার একদিনই হয়নি। বিভিন্ন লোকের সাথে ভাব জমিয়ে পান বিড়ির দোকানের মালিক, লোকাল একটা রেস্টুরেন্ট আছে তার মালিক, এবং সর্বোপরি গুগল দেব, এদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এগুলো জানা গেল। তো বুঝতেই পারছেন যে ব্যাপারটা আমার মাথার মধ্যে ঢুকে সবসময় খোঁচা মারছিল। এমনকি ঘুমের সময়ও ভুলতে পারছি না। সেই রকমই একদিন আধো ঘুম আধো জাগরণে বুঝতে পারলাম যে ফোনের খটখট আওয়াজটা আসলে টেলিগ্রাফিক কোডের মতো। উত্তেজনায় ঘুম ভেঙে গেল। বুঝলাম আর ঘুম আসার কোনোই আশা নেই। কি করি? উঠে পড়ে বাবা গুগল দেবের শরণাপন্ন হলাম। কমার্সের ছেলে, কিন্তু ছোটবেলায় হ্যাম রেডিও সিগন্যালিং এর শখ ছিল। তখন মর্স কোডিং শিখতে হয়েছিল। যারা হ্যাম করেছেন তারা জানেন এর কি নেশা। সেই মর্স কোডের স্মৃতি যেন বহু যুগের ওপার হতে ভেসে আসছে। আধুনিক যুগের এক অদ্ভুত সৃষ্টি হলো এই গুগল আর ইন্টারনেট।
কিশোর বেলায় মর্স কোড শিখতে সময় লেগেছিল 1 মাসের ওপরে। এখন এক রাতেই বাবা গুগল দেবের কৃপায় পুরনো শিক্ষা ঝালিয়ে নিলাম। এমনকি প্র্যাকটিক্যাল ডেমোরও ব্যবস্থা আছে, আমিও একটু প্র্যাকটিস করে নিলাম। এই মর্স কোডের ব্যাপারটা মাথায় আসার পর একটা উপকার হয়েছে, ভয় আর তেমন করছে না। তার বদলে একটা ভীষণ কৌতূহল আমায় পেয়ে বসেছে। ফোনের ওপারে যে আছে সে নিশ্চিত আমায় কিছু বলতে চাইছে, সেটা কি জানা না অবধি মন শান্ত হচ্ছে না। সকালের দিকে আবার একটু শুলাম, অফিস যেতে একটু দেরি হয়ে গেল। সেদিন রাতে খেয়ে দেয়ে নোট বই হাতে রেডি হয়ে আমি তো বসে আছি, বুক ঢিপ ঢিপ করছে উত্তেজনায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর জল খাচ্ছি বারবার। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। হঠাৎ ঘরের তাপমাত্রা কমতে শুরু করলো আর 12টা বাজার সাথে সাথে বেজে উঠল ফোন। বাঁ হাতে ফোনের রিসিভার তুলে কানে লাগালাম, ডান হাতে কলম রেডি। প্রথমে শোষো আওয়াজ, তারপরে এই খটখট। কাল অবধি যেগুলো মনে হচ্ছিল র্যান্ডম শব্দ, আজ আমার কানে সেগুলো অর্থবহ হয়ে উঠল। এক একটা করে শব্দ শুনে সেগুলো ডিকোড করে পাশের খাতায় লিখে ফেললাম। মোটামুটি মিনিট 2-এর মধ্যেই ফোন কেটে গেল। আমিও খাতার দিকে তাকিয়ে দেখলাম ইংরেজিতে 3টে সেন্টেন্স লিখে ফেলেছি। We were killed by hired killers. Contract given by Adesh Sharma, purchase officer. Diary and notes are in the bathroom, under a tile behind the commode. Bodies in an abandoned railway water tank between Karanzadi and Vinhar stations. Bipin and Aarti Singh, communications engineer, Konkan Railway. সত্যিই কি কোনো বিদেহী আত্মার সাথে কথা বললাম, নাকি কেউ প্র্যাকটিক্যাল জোক করছে আমার সাথে? কিন্তু অনেক চিন্তা করেও এই ব্যাপারে আমার সাথে কেউ রসিকতা কেন করবে, তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পেলাম না। প্রথমত, এই ঘটনাটা আমি কাউকেই বলিনি। দ্বিতীয়ত, ফোন নিয়ে যে একটা সমস্যা হচ্ছে সেটাও একমাত্র কেয়ারটেকার শর্মা ছাড়া কেউ জানে না। আর ও তো জানেই না যে ফোনটা এখনো রিং হয়। আর তাছাড়া হ্যামের বার্তা তো আমি নিজের কানেই শুনেছি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। সন্দেহ মেটাতে টেবিলের পিছন থেকে টেনে ফোনের তারটা বের করে দেখলাম, না, তার তো কাটাই আছে এখনো। এর একটাই ব্যাখ্যা হয়, নিশ্চিত ব্যাপারটা অতি প্রাকৃতই বটে। লেখাটা বারবার মন দিয়ে পড়লাম। প্রেরক এর মধ্যে দিয়ে অনেকগুলো বার্তা দিয়েছে আমাকে। প্রেরকের নাম বিপিন আর আরতি সিং। এরা দুজনেই অথবা একজন কোঙ্কন রেলওয়েতে কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এদেরকে খুন করা হয়েছে। এর লেখা একটা ডায়েরি এই বাড়ির বাথরুমে কোথাও লুকিয়ে রাখা আছে। তার মধ্যে হয়তো নতুন কিছু তথ্য প্রমাণ থাকতে পারে। করণজাদি আর ভিনেরে স্টেশনের মাঝে কোনো পরিত্যক্ত জলের ট্যাঙ্কে এদের লাশ লুকানো আছে। আমাকে এই তথ্যগুলো জানানোর মানে হলো আমাকে একটু খোঁজ খবর নিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। খুনের মামলা যতদূর জানি তামাদি হয় না। আর বিপিন আর আরতি সিং যে ওই বেপাত্তা হয়ে যাওয়া স্বামী স্ত্রী, যারা কিনা এই ঘরেই থাকতো, সেটা তো পরিষ্কার। না, ঘুম চটকে গেছে। অগত্যা উঠে এবার বাবা গুগল দেবের শরণাপন্ন হলাম। গুগলে লেখা আছে, করণজাদি আর ভিনের স্টেশন দুটি কোঙ্কন রেলওয়ের দুটি পাশাপাশি স্টেশন। মুম্বাই থেকে দূরত্ব 50-55 কিলোমিটার। এবারে বাথরুমে গিয়ে দেখতে হবে ডায়েরিটা পাওয়া যায় কিনা। কিন্তু এতক্ষণের অশরীরী কাণ্ড কারখানায় একটু ভয় লাগতে শুরু করেছে। ঠিক করলাম দিনের আলো ফুটুক, তারপর দেখব বাথরুমে গিয়ে কি পাওয়া যায়। এই রাত্রে আর যাব না। ছেঁড়া ছেঁড়া ঘুম আর স্বপ্ন দেখে বাকি রাতটুকু কাটলো।
পরের দিন সকাল হতেই বাথরুমে হানা দিলাম। কোমরটা বসানো আছে দেওয়ালের গা ঘেঁষে। তার পিছনের দেওয়ালে যে টাইলস বসানো আছে সেগুলো বেশ পুরনো আমলের। দীর্ঘদিনের অযত্নের ফলে বিবর্ণ আর জীর্ণ হয়ে এসেছে। জলের দাগ আর আয়রনের দাগ সব টাইলস গুলোতেই অজস্র ছাপ ফেলেছে। কোমোডের ঠিক পিছনে এক সারি পাথর রয়েছে, যেগুলো 2 ফুট চওড়া আর 1 ফুট লম্বা। ফোনের ডিকোড বার্তা মোতাবেক এই টাইলগুলোর মধ্যেই আছে সেই ডায়েরি। আমি বাথরুমের ব্রাশটার পিছন দিক দিয়ে নিচ থেকে পাথরগুলোয় ঠোকা মারতে শুরু করলাম। নিচের দিক থেকে 3 নম্বর পাথরটায় মনে হলো ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হচ্ছে। নিশ্চিত হবার জন্য বাকিগুলোতেও ঠোকা মারলাম। হ্যাঁ, শুধু 3 নম্বরটাতেই ফাঁপা আওয়াজ হচ্ছে। আমার কাছে একটা ইউটিলিটি বক্স সব সময় থাকে। তার মধ্যে থেকে একটা স্ক্রুড্রাইভার বার করে নিয়ে পাথরটার সাথে পাশেরটার জয়নিং এর খাঁজের মধ্যে ঢুকিয়ে লম্বা করে ধীরে ধীরে খুঁড়তে লাগলাম। একটু খুঁড়তেই বোঝা গেল সেই জোড়া সিমেন্ট নয়, প্লাস্টার অফ প্যারিস দিয়ে লাগানো হয়েছে। স্ক্রুড্রাইভারের খোঁচায় সহজেই উঠে এসছে। তারপরে জোরের ফাঁক দিয়ে স্ক্রুড্রাইভারের ফলাটা ঢুকিয়ে একটু চাড় দিতে পাথরটা উঠে এলো। পাথরের নিচে দেয়ালে একটা ফোকর মতো আছে, তাতে অয়েল ক্লথ জড়ানো একটা প্যাকেট। সাবধানে বাইরে নিয়ে এসে দেখি ভেতরে একটা ডায়েরি আর কিছু আলাদা কাগজপত্র, কয়েকটা ফটোগ্রাফ। ডায়েরিটা আগে খুললাম। জীর্ণ হয়ে এসেছে, পাতায় ড্যাম্প ধরেছে, তবে পড়া যাচ্ছে। বেশিরভাগ ইংরেজিতে, আর কিছু কিছু অংশ হিন্দিতে লেখা। ছোট ছোট এন্ট্রি। শেষ লেখা 3রা সেপ্টেম্বর 1984। তার 3 মাস আগের থেকে লেখা শুরু হয়েছে। বাংলা তর্জমা করে নিচে কয়েকটা উল্লেখযোগ্য এন্ট্রি দিচ্ছি। যেমন 5ই জুন 1984। আজ সকালে আরতিকে নিয়ে ফিরলাম পাটনা থেকে। বিয়ের পর মাত্র 10 দিন কেটেছে। সেগুলো বাড়িতে বিভিন্ন রকম প্রথা আর নিমন্ত্রণ রক্ষা করতেই কেটে গিয়েছে। হানিমুনও করতে যেতে পারিনি। টিকিট কাটা ছিল কাশ্মীর যাওয়ার জন্য। যেদিন যাব তার আগের দিন অফিস থেকে জরুরি তার এলো। অগত্যা হানিমুন ক্যান্সেল, এসে গেলাম মুম্বাই। আরতি খুব ভালো মেয়ে, এসে এর মধ্যেই বেশ গুছিয়ে নিয়েছে। 22শে জুলাই 1984। 4 দিন ছুটি নিয়ে ঘুরে এলাম লোনাভলা খান্ডালা। অপূর্ব জায়গা। আরতিও খুব খুশি হয়েছে। প্রকৃতি মায়ের কোলে আরতির সাথে আমার যেন নতুন করে মিলন হলো। আজ গলা ছেড়ে বলতে পারি আমি সুখী। হে ভগবান, এত সুখ দিয়েছ, কেড়ে নিও না। পরের ডেটটা 22শে আগস্ট 1984। আজ আদেশ সাহেবের সাথে বেশ কথা কাটাকাটি হয়ে গেল। টেলিগ্রাফের পোলের ট্রান্সমিটারের জন্য টেন্ডার জমা পড়েছে কিছু। লাস্ট ডেট 28 তারিখ। আদেশ সাহেব চাইছেন টেন্ডারগুলো খুলে দেখতে, সময়সীমা পেরোনোর আগেই। কারণটা সহজেই বোধগম্য। লোয়েস্ট বিড দেখে উনি কোনো ডামি কোম্পানির হয়ে আরো কমে টেন্ডার জমা দেবেন। গোটা রেলওয়ে লাইনের জন্য টেন্ডার, আনুমানিক 200 কোটি টাকা। আমায় বলছেন টেন্ডার দেখিয়ে দিলে 1% আমার। কিন্তু কোনো কারণেই, যত টাকার লোভই দেখাক না কেন, আমি আমার ইমান বেচব না, কিছুতেই না। 28শে আগস্ট 1984। আমি রাজি হলাম না, কিন্তু মনে হচ্ছে আমার কলিগ সত্যেন্দ্র ভূষণ আদেশ স্যারের প্রস্তাবে রাজি হয়ে গেছে। কালকে টেন্ডার জমা পড়ার শেষ দিন। পরশু থেকে গণেশ চতুর্থীর ছুটি। ছুটির পরে আবার অফিস খুলবে 4ই সেপ্টেম্বর। সেদিনই খোলা হবে টেন্ডার। আমি সবসময় টেন্ডার বাক্সের উপর নজর রাখছি, কিন্তু অফিস টাইমের বাইরে কি করব মাথায় ঢুকছে না। পরেরটা 28শে আগস্ট 1984। গতকাল রাত্রেই টেন্ডার বাক্স খোলা হয়েছিল। আমার কাছে অকাট্য প্রমাণ আছে।
সত্যেন্দ্র অফিস ছুটি হওয়ার পরেও বেরোচ্ছিল না দেখে আমি বাড়ি যাবার অছিলা করে বাথরুমে লুকিয়ে পড়লাম। 7টার সময় অফিস যখন শুনশান, তখন টেন্ডার বাক্স যেখানে রাখা থাকে তার উল্টো দিকের অফিসের টেবিলের পিছনে লুকিয়ে বসে পড়লাম। 7:30টার সময় সত্যেন্দ্র অফিস থেকে বেরিয়ে এসে টেন্ডার অফিসের ঘরে ঢুকলো। তালা খুলে দিল দারোয়ান শিবপূজন। আমার সন্দেহ ছিলই, ক্যামেরা নিয়ে এসেছিলাম, ছবি তুলে রেখেছি। ফেরার পথে আর্জেন্ট ডেভেলপ করতে দিয়ে এসেছি, আজ পাবো হাতে। কিন্তু মুশকিল হলো বেরোনোর সময় শিবপূজন আমাকে দেখে ফেলেছে। দেখি আগে ছবি হাতে পাই, তারপরে জিএম এর সাথে কথা বলা যাবে। সত্যেন্দ্র, আদেশ স্যার, এদের কারোর চাউনিটা ভালো দেখাচ্ছে না। আমার মনে হচ্ছে প্রাণের ভয় আছে। 29শে অগস্ট। আজ জিএম স্যারের বাড়িতে গেছিলাম সব সাক্ষ্য প্রমাণ নিয়ে। উনি ধৈর্য ধরে সব শুনে বললেন ছবিগুলো ওনাকে দিয়ে দিতে। ছুটির পরে অফিস খুললে উনি ব্যবস্থা নেবেন। সব ঠিক আছে, কিন্তু মনটা খুঁতখুত করছে। জিএম স্যারের বাংলো থেকে ফেরার সময় দেখি আদেশ স্যারের গাড়িটা ওই দিকেই যাচ্ছে। গাড়িতে সত্যেন্দ্রও আছে। আচ্ছা, এরা সব একসাথে কোনো ঘোটালা করছে না তো? তাহলে তো আমার মহা বিপদ। আমার কাছে ছবির এক্সট্রা কপি আছে, ওরা জানে না। কি করব বুঝতে পারছি না। পুলিশে যাব? যাই হোক, ঠিক করেছি আজ এই ডায়েরি আর ছবিগুলো ভালো করে লুকিয়ে রাখবো। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আরতিকে বলে রাখবো পুলিশের কাছে যেতে। আরতির টিকিট কেটে রেখেছি, পরশু ওকে বাড়ি পাঠিয়ে দেব। এখানেই ডায়েরির এন্ট্রি শেষ। কাগজপত্রগুলো বের করে দেখি ওর মধ্যে সাদা কালো কতগুলো ফটো রয়েছে। একটু অস্পষ্ট আর গ্রেনি হলেও বোঝা যাচ্ছে মোটামুটি। এগুলোই তাহলে ওই ফটো। এছাড়াও কতগুলো টেন্ডার ফর্মের ফটোও আছে। করিতকর্মা ছেলে বলতে হবে, বেশ আটঘাট বেঁধে কাজ করেছিল। সারাদিন চিন্তায় চিন্তায় কেটে গেল। কি করব বুঝতে পারছি না। মানে বেস্ট কোর্স অফ অ্যাকশন কি হবে? সন্ধে নাগাদ ঠিক করলাম কাল শনিবার, কাল লোকাল থানায় যাব। এইসব ভুতুড়ে ফোনের গল্প তো আর ওদের বলা যাবে না, অন্য গপ্প বলতে হবে। ঠিক করলাম বলবো কোমোডের পিছনের পাথরটা হঠাৎ খুলে পড়ে যাওয়ায় আমি একটা প্যাকেজ হাতে পাই। ডায়েরিটা কৌতূহল বশত পড়ার পরে আমার মনে হলো ব্যাপারটা পুলিশে রিপোর্ট করা দরকার। ব্যাস, সেই মতোই পরের দিন যখন থানায় গিয়ে রিপোর্ট করলাম, তখন ডায়েরির লেখা দেখে তো ওখানে শোরগোল পড়ে গেল। ফাইল ঘেটে দেখা গেল বিপিন আর আরতি সিং এর কেসটা এখনো আনসলভড হয়ে পড়ে আছে। এটার একটা হিল্লে হবার সম্ভাবনা দেখে ওরা খুবই দ্রুত নড়ে চড়ে বসলো। পুলিশ খুব দ্রুত তদন্ত শুরু করলো। চাঞ্চল্যকর কেস, প্রায় 30-32 বছর আগেকার খুনের কেস রিওপেন হয়েছে। ডায়েরিটাকে পুলিশ প্রায় ডাইং ডিক্লারেশনের মর্যাদা দিচ্ছে, কিন্তু বডি অফ এভিডেন্স অর্থাৎ যারা খুন হয়েছে বলে পুলিশ দাবি করছে তাদের বডি খুঁজে পাওয়া যায়নি। তাই কেসটা দানা বাঁধছে না। একমাত্র আমি জানি লাশ কোথায় আছে, কিন্তু সেটা তো আর ডায়েরিতে লেখা নেই। আর আমিও তো পুলিশকে গিয়ে বলতে পারছি না, তাহলে পুলিশ আমাকে নিয়েই টানাটানি শুরু করবে। যারা খুন হয়েছে তারাই আমায় ফোনে এসে বলে গেছে এসব গাঁজাখুরি কথা পুলিশ তো আর বিশ্বাস করবে না। অগত্যা তাই একদিন সকালে বান্দ্রা স্টেশনে একটা সরকারি পে ফোন থেকে, একমাত্র বান্দ্রাতে গোটা দুয়েক ফোন সচল আছে দেখছি, বাকি সব বুথ ওই মোবাইল ফোনের আগ্রাসনের জন্য বন্ধ হয়ে গেছে। থানায় ফোন করে টিপ দিয়ে বললাম লাশের ঠিকানা পেতে গেলে করঞ্জাদি আর ভিনের স্টেশনের মাঝের পরিত্যক্ত জল ট্যাঙ্কটি একটুখানি সার্চ করুন। 3 দিনের মধ্যে পুলিশ দুটো কঙ্কাল উদ্ধার করলো। 2 মাসের মধ্যে জেনেটিক টেস্টিং করে
আইডেন্টিটি কনফার্ম হলো ওগুলোর। বিপিন আর আরতি সিং এর কঙ্কালই বটে। এর জন্য বিপিন আর আরতির বাবা মায়ের জিনের নমুনা জোগাড় করতে হয়েছিল বলে একটু দেরি হলো। এবারে কেস ফাইল হলো। সত্যেন্দ্র ভূষণ আর আদেশ গ্রেফতার হলো প্রথমে। তাদের জেরা করে জানা গেল এই টেন্ডার চক্রের মধ্যে জিএম, এজিএম, পারচেজ অফিসার আদেশ শর্মা, ইঞ্জিনিয়ার সত্যেন্দ্র ভূষণ, দারোয়ান শিবপূজন সবাই জড়িত ছিল। যে ভাড়াটে খুনিদের ওদের বিপিনকে খুনের সুপারি দিয়েছিল সে কোন অসুবিধায় পড়ে বিপিনের সাথে সাথে আরতিকেও খুন করে। তাদের আর এতদিন পরে কোনো হদিশ পাওয়া যায়নি। বাকিদের মধ্যে জিএম সাহেব অলরেডি কিছুদিন আগে মারা গেছে। বাকিদের সবার ক্রিমিনাল কনস্পিরেসি ট্যান্টামাউন্ট টু মার্ডারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো। 6 মাসের মধ্যে সব কার্যক্রম সমাপ্ত। এদের মধ্যে সত্যেন্দ্র ভূষণ ছাড়া সবাই রিটায়ার্ড এখন। অবশ্য অভিযুক্তরা এবারে উচ্চতর আদালতে গেছে, কিন্তু সেখানে ওদের রেহাই পাওয়ার সম্ভাবনা কম, কারণ শিবপূজন এবারে রাজসাক্ষী হয়ে গেছে। যেদিন পুলিশ ফাইনালি সব সাক্ষ্য প্রমাণ সহ কোর্টে কেস ফাইল করলো, সেদিন শেষবারের মতো ফোনের রিং হলো রাত ঠিক 12টায়। শুধু দুটো মাত্র শব্দ মোর্স কোডের মাধ্যমে শুনতে পেলাম, থ্যাংক ইউ। এরপরে চিরতরে স্তব্ধ হয়ে গেল ওই ফোন। আরো প্রায় 3 মাস ছিলাম ওখানে, আর কোনোদিন বাজেনি ওই ফোন। আমার গল্প রাত যখন 12টা এখানেই সমাপ্ত হলো। খুব শিগগিরই আসবো পরের একটি গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং অপেক্ষায় থাকুন পরের গল্পের। ধন্যবাদ।